ওকে। ইভান একটা বেঞ্চে বসে ফোন দেখছিল। হঠাৎ কোথা থেকে পানির ছিটকে তার গায়ে এসে পড়ল। সে তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে পেছনে ফিরে দেখলো একটা মেয়ে তার হাতে থাকা বোতলটা খুলতে গিয়েই অর্ধেক পানি বের করে ফেলেছে, যা ছিটে ফোঁটা ইভানের গায়ে এসে পড়েছে। মেয়েটার এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। এদিকে ইভানের মেজাজ খারাপ হয়ে গেল। সে কিছুটা বিরক্ত হয়ে বলল, এত জায়গা থাকতে আমার মাথার কাছে এসে আপনার বোতলটা খুলতে হলো। মেয়েটা এমন কথা শুনে ভড়কে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ও লিসেন, আমি ইচ্ছে করে করিনি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইভান ভ্রুকুচকে বলল, দেখুন, সুন্দর করে কথা বলবেন, আমি এখানে ঝগড়া করতে বসিনি। আচ্ছা, তাহলে আমি কি অসুন্দর করে কথা বলছি? আর আপনার কি মনে হয় আপনার সাথে ঝগড়া করার জন্য আমি এখানে এসেছি? দেখুন, আপনার সম্বোধনটা আমার পছন্দ হয়নি। ও আচ্ছা, তাহলে আপনাকে কি মাননীয় জনাব বা স্যার সম্বোধন করে কথা বলতে হবে? আপনি এভাবে আঙুল দেখিয়ে কথা বলছেন কেন? আমার ইচ্ছে। ইভান আর কিছুই বলল না। সে আবারও বেঞ্চে বসে পড়ল। এদিকে সানায়া অপমানে বিড়বিড় করে যাচ্ছে। তার বাবার পাঠানো বডিগার্ডগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কে এসে বসেছে। সে ভেবেছে বডিগার্ডগুলো তাকে না পেয়ে চলে গেলে সে মেলায় যাবে। অনেকক্ষণ বসে থাকায় পানির তৃষ্ণা পেয়েছিল, তাই একটা পানির বোতল কিনে সেটা খুলতে গিয়েই এই অঘটনটা ঘটালো। ইভানকে চুপ করে থাকতে দেখে সানায়া তার পাশে বসে পড়ল আর ঘটঘট করে পানি খেতে লাগলো। ইভান এক নজর তার দিকে তাকালো। সানায়া পানি খেয়ে ইভানের দিকে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, আসলে কিছু বদমাশ লোক আমার পিছনে পড়েছিল। ওদের থেকে নিজেকে বাঁচানোর জন্যই আমি এই পার্কে এসেছি, কারণ জায়গাটা নিরাপদ মনে হয়েছে। এখানে অনেক মানুষও আছে, আর এসব ঝামেলার কারণে মাথা ঠিকই ছিল না, তাই আপনাকে হয়তো উল্টাপাল্টা বলে ফেলেছি। সরি। ইভান কোনো উত্তর দিল না। সানায়া ভ্রুকুচকে কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থাকার পর বলল, আপনি মনে হয় শুনতে পাননি, আমি আপনাকে সরি বললাম। ইভান চোখ দুটো ছোট করে সানায়ার দিকে তাকালো। সানায়াও প্রত্যুত্তরে চোখ ছোট করে তাকালো। এবার ইভান অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সানায়াও অন্যদিকে মুখ ঘুরিয়ে মিনমিনিয়ে বলল, ইগোস্টিক ম্যান। ইভান সানায়ার দিকে তাকিয়ে বলল, সরি। সানায়া উঠতে যাবে তখনই দুইজন বডিগার্ড তার সামনে চলে এলো। ইভান তাদের দিকে বেঞ্চ ছেড়ে উঠে অন্যদিকে যাবে, তখনই সানায়া ইভানের পাশে দাঁড়িয়ে বলল, তোমরা যাও, আমি আমার বন্ধুর সাথেই আছি। ইভান ভ্রুকুচকে সানায়ার দিকে তাকালো। বডিগার্ড দুজন এখনো দাঁড়িয়ে আছে। সানায়া চেঁচিয়ে বলল, আমাকে কি এখন প্রাইভেসিও দেবে না? তারা দুজন চুপচাপ সরে গেল। ইভান বুকে হাত কুচে বলল, আমি আপনার বন্ধু না। সানায়া মুখ বাঁকিয়ে বলল, আপনার মতো ইগোস্টিক লোক এমনিতেই আমার বন্ধু হওয়ার যোগ্য না। ইভান কোনো উত্তর না দিয়েই চলে গেল। ইভান চলে যেতেই সানায়া বিড়বিড় করে বলল, মির্জাদের সাথে থাকতে থাকতে আমি সত্যিই রুড হয়ে যাচ্ছি। শুধু শুধু লোকটার সাথে মেজাজ দেখালাম, দোষটা তো আমারই ছিল। এদিকে উপমা নিচের দিকে তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। তুর্য টেবিলে হাত রাখতেই এক নজর তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, ফোনে তো অনেক কথা বলো, আর এখন চুপ করে আছো? উপমা লাজুক হেসে বলল, আমার খুব নার্ভাস লাগছে। তুর্য খাবার অর্ডার দেওয়ার জন্য মেনিউ এগিয়ে দিল। উপমা মেনিউ দেখে মনে মনে ভাবল, আমি ওর সামনে কিভাবে খাবো? কিছু খেলে মুখটা হা করতে হবে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে, আমি ভালোভাবে খেতেই পারবো না। তুর্য টেবিলে টোকা দিয়ে বলল, কি ভাবছো? উপমা হেসে বলল, কিছু না। কি খাবে বলো? কোল্ড ড্রিঙ্কস। শুধু কোল্ড ড্রিঙ্কস? অন্য কিছু অর্ডার করো। না, আমার খিদে নেই। তুর্য বুঝতে পেরে মুচকি হাসল, বলল, আমাকে সেলিব্রিটি মনে করলে কিছু খেতে পারবে না, আমাকে বন্ধু মনে করো। উপমা তুর্যের কথা শুনে আরও লজ্জা পেল। তুর্য আবারও বলল, আমার টুইঙ্কেল একদম তোমার মতো, কোথাও গেলে খেতে চায় না, ওর লিপস্টিক নষ্ট হয়ে যাবে তাই। উপমা ভ্রুকুচকে বলল, আপনার টুইঙ্কল? হ্যাঁ, আমার টুইঙ্কেল। ওই বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চা না, এখন বড় হয়ে যাচ্ছে। ওকে আপনার সাথেই থাকে? হ্যাঁ। কিন্তু আপনি তো বললেন ও আপনার বন্ধুর কাজিন। হ্যাঁ, আমরা একসাথেই থাকি। আমি আসলে বুঝতে পারছি না কেন একসাথে থাকেন। আই মিন,
আপনি আপনার পরিবারের সাথে থাকেন না? তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা মা নেই, কেউই নেই। আমার বন্ধুরে আমার পরিবার, আর অরুণিকা আমার টুইঙ্কেল, আমার মানসিক শক্তি। ওকে একদিন না দেখলে আমার খুব অস্বস্তি লাগে। বাংলাদেশে আসার পর থেকে ওর সাথে অনেকবার ভিডিও কলে কথা বলেছি, তবুও ভালো লাগছে না। উপমা কিছুটা দমে গেল, ক্ষীণ কণ্ঠে বলল, ওর বয়স কত? হবে 13-14। অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ। উপমা তার একটা হাত দিয়ে অন্য হাত চেপে ধরে রাখলো। তুর্যের অরুণিকার প্রতি ভালোবাসা দেখে তার নিজেকে নিজেই নিয়েই সন্দেহ হচ্ছে। সে ভাবছে তুর্য কি তাকে সত্যি পছন্দ করে। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। উপমা নিজের মনকে শক্ত করে তুর্যকে বলল, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, তোমার সাথে কথা বলতেই তো এসেছি। উপমা অনেক ইতস্তত ভাব নিয়ে বলল, আমার আপনাকে ভালো লাগে। তুর্য হেসে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি। না, ওরকম না। উপমা আমতা আমতা করছে দেখে তুর্য বলল, রিল্যাক্স, কি হয়েছে? আমি আসলে আপনাকে পছন্দ করি। পছন্দ না, ভালোবাসি। ভক্ত হিসেবে নয়, সত্যি সত্যি। তুর্য আশেপাশে তাকিয়ে বলল, আচ্ছা, আমি পাস্তা অর্ডার করছি, তোমার ভালো লাগবে। শুনেছি এখানকার পাস্তা অনেক মজার। তুর্যকে প্রসঙ্গ পাল্টাতে দেখে উপমা অনেক লজ্জা পেল। সে আর কিছুই বলল না। তুর্য তার ভার্সিটি, ক্লাস আর পরিবার নিয়ে টুকটাক প্রশ্ন করলো, আর উপমা শুধু হ্যাঁ করে উত্তর দিল। সে একবারও চোখ তুলে তুর্যের দিকে তাকালো না। রেস্টুরেন্ট থেকে বের হতেই তুর্য বলল, মেলায় যাবে? উপমা ব্যস্ত কণ্ঠে বলল, না না, বাসায় যাব। আর আপনাকে থ্যাংক ইউ বলার ছিল। আমার কথা দেখা করতে এসেছেন তাই। তুর্য মুচকি হাসলো। উপমা বলল, আমার কথা কিছু মনে করবেন না, আমি এমনিতেই বেশি কথা বলি। তুর্য এবারও কিছু বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। উপমার সামনে পা বাড়িয়ে তাকিয়ে রিকশার হুডিটা তুলে দিল। পুরো রাস্তায় সে নীরবে কেঁদেছে। বারবার তুর্যের প্রসঙ্গ পাল্টে দেওয়াটাই তার মনে পড়ছে। তাহলে কি তুর্য তাকে ভালোবাসে না? বাসায় এসে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। টেবিলে থাকা ফ্রেমে বাঁধানো তুর্যের সেই হাতের ছবিটা সামনে এনে বলল, সবাই ঠিকই বলেছে, স্টার তো স্টারই। আর আমি তো সাধারণ একটা মেয়ে। আমি শুধু শুধু মিথ্যে স্বপ্ন দেখেছি। এরপর টানা অনেক দিন তুর্য ইনস্টাগ্রামে আসেনি। উপমা সারা রাত কেঁদে কেটে বালিশ ভিজিয়ে যাচ্ছে। আসলে মেয়েরা প্রচণ্ড আবেগী হয়। তারা অসম্ভব বাস্তবকেই নিজের খুব প্রিয় করে তোলে, আর সেটি নিয়েই স্বপ্ন দেখা শুরু করে। আর স্বপ্ন পূরণ না হলে অকারণেই অশ্রু বিসর্জন করে। কবরস্থান থেকে বের হয়ে সায়ন্তনীর মায়ের সাথে দেখা করার জন্য পুরনো মহল্লার দিকে হাঁটা শুরু করলো আরাফ। হাঁটার পথে রাস্তার একজোড়া প্রেমিক প্রেমিকার দিকে চোখ পড়ল। ছেলেটা মেয়েটার হাত ধরে তাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। আরাফ এক নজর তার খালি হাতের দিকে তাকালো। তারও ইচ্ছে করে কারো হাত শক্ত করে ধরতে, কিন্তু তার ভাগ্যটা এতই খারাপ যে সে কারো হাতই শক্ত করে ধরতে পারে না। যাকে সে ভালোবাসতে চায় সেই অনেক দূরে হারিয়ে যায়। আরাফ মহল্লায় ঢুকতেই ডুমুরের সাথে দেখা হয়ে গেল। ডুমুর তাকে দেখেই দৌড়ে ঘরে ঢুকে তার মাকে আরাফের আসার খবর জানালো। সুরাইয়া ঘর থেকে বেরিয়ে আরাফকে বললেন, কেমন আছো আরাফ? আরাফ বলল, আসসালামু আলাইকুম চাচি, ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আর কেমন থাকবো, আগের মতোই। বাবুন সোনা আসেনি? না, ও স্কুলে গেছে। আমি সায়ান আর আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, যাও যাও, ওরা ঘরেই আছে। সুরাইয়া আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু সালেহা আলীকে দেখে আর বলতে পারলেন না। এদিকে আরাফ শান্তনীর মায়ের সাথে দেখা করে বেরিয়ে আসার সময় সায়ান বলল, ভাইজান, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। অরুণিকাকে নিয়ে। আরাফ কিছুটা অবাক হলো। সে সায়ানকে একপাশে বসিয়ে বলল, অরুকে নিয়ে কি কথা? কিছু কি হয়েছে? হ্যাঁ, পাশের বাসার আন্টির ছেলে বাদন ও স্কুলে গিয়ে অরুণিকাকে বিরক্ত করে। আগের স্কুলে তো করতোই, এখন নতুন স্কুলে যাওয়ার পর থেকে আরও বেশি বিরক্ত করে। বাঁধন তো ওই স্কুলে পড়ে না, আর অরু তো আমাদের এই ব্যাপারে কিছুই বলেনি। হ্যাঁ পড়ে না, কিন্তু স্কুলের বাইরেই দাঁড়িয়ে থাকে। ভাইজান, আগের স্কুল তো আমিও ছিলাম, তাই ওখানে আমি অনেকবার দেখেছিলাম। আর নতুন স্কুলে বাদনের অনেক বন্ধু আছে, ওরা ওদের বাড়িতে এবার বেড়াতে এসেছিল, তখনই আমি ওদের দেখেছিলাম।
আর ওদিন ওর নতুন স্কুলের সামনে দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম ওকে বাদন আর ওর বন্ধুরা বিরক্ত করছে। আরাফ গম্ভীর মুখে বলল, আচ্ছা ঠিক আছে। ভাইজান, কিছু মনে করবেন না, ও আসলে অনেক সুন্দর একটা মেয়ে। আমাদের ক্লাসের অনেক ছেলেই ওকে পছন্দ করে। আমার পাশে বসে, ছেলেটা ওর ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আরাফ চুপ করে রইল। সায়ান আবারও বলল, আমার মনে হয় অরুণিকাকেও ওদের মধ্যে কাউকে পছন্দ করে। আরাফ একটু রাগী কণ্ঠে বলল, কি বলছো এসব? ও এখনো ছোট। জানি ভাইজান, ও তো আমার বোনের মতো। ও যখন ছেলেগুলোর সাথে কথা বলে তখন আমার ভালো লাগে না। আমি ওকে বারণ করলে সবার সামনে আমাকে বকাবকি করে। আরাফ আর কিছু না বলে উঠে দাঁড়ালো। এরপর সে মহল্লা থেকে বের হওয়ার সময় বাঁধনকে দেখল। বাঁধন রাস্তার বখাটে ছেলেদের সাথে একপাশে দাঁড়িয়ে আছে। আরাফকে দেখে সে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? আরাফ সালামের উত্তর দিয়ে চলে গেল। বাঁধন তার বন্ধুত্বের উদ্দেশ্যে বলল, যেমন বোন তেমনই তার ভাই, বড় ঘরের ছেলে মেয়ে, তাই কথাও বলে মেপে মেপে। বাবার কাছে শুনেছি এদের দেশে এরা নাকি কোটি টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ীর ছেলে। ভাই, তুই এই মেয়েকে পটাতে পারলে তো সেই টাকার মালিক হয়ে যাবে। ধুর, কি যে বলিস, এই মেয়েকে বিয়ে করলে মরতে হবে। এদের সাথে আত্মীয়তা মানেই মরণের খাতায় নাম লেখা। এদের শত্রুর অভাব নেই। তো তুই ওর পেছনে পড়ে আসিস কেন? তোমায় পার করা আর কি। এদিকে আরাফ বাসায় এসে চুপচাপ বসে রইল। আহানাফ আর তাহমিদ তাকে এভাবে বসে থাকতে দেখে কি হয়েছে জিজ্ঞেস করল। আরাফ কোনো উত্তর দিল না। দুপুরে ইমন অরুণিকাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরল। অরুণিকাকে দেখেই আরাফ জোর গলায় বলল, ব্যাগ রেখে আমার সামনে এসে বসো। আরাফকে থমথমে গলায় কথা বলতে দেখে অরুণিকাও ভয় পেয়ে গেল। অরুণিকা কোনো কথা না বলে চুপচাপ আরাফের সামনে বসে পড়ল। আরাফ সায়ানের বলা সব কথা অরুণিকাকে বলল। অরুণিকা মাথা নিচু করে বলল, আরাফ, সায়ন সব সত্য কথা বলেনি। ও তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, বাঁধন আমাকে বিরক্ত করে, ওর বন্ধুরাও করে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে উম্মান, ও বলেছে সব কথা তোমাদের না জানাতে। ওর তো মা আছে, আমার তো মা নেই, বোনও নেই। ছেলেদের নাকি সব কথা বলা ভালো না, অনেক ঝামেলা হয়। আর তোমাকে বললে তুমি বাঁধনকে মারতে না, বলো? মারলে তো ও আমাকে আরও বিরক্ত করবে। তখন আমার ওর সামনে যেতে আরও ভয় লাগবে। ও যদি কিছু করে ফেলে। আর উম্মাই আমাকে বলেছে চুপ করে থাকতে। একদিন পাত্তা না পেয়ে ওরাই শান্ত হয়ে যাবে। আর আমার কাউকেই ভালো লাগে না, প্রমিস করে বলছি। হ্যাঁ, অনেকে আমার সাথে কথা বলতে আসে, আর আমি তখন মুখের উপর কিভাবে সরে আসবো বলো? আর জানো, ক্লাসে যেই মেয়েদের সাথে বেশি বেশি ছেলে কথা বলতে আসে সেই মেয়েকে সবাই পাত্তা দেয়। ইমন অরুণিকার শেষ কথা শুনে হাসতে হাসতে বলল, আমিও এটাই ভাবতাম। আরাফ চোখ গরম করে তাকাতেই ইমন হাসি আটকে ফেলল। এদিকে আহনাফ চোখ ছোট করে অরুণিকার দিকে তাকিয়ে আছে। সে বিড়বিড় করে বলল, আমিও ওই বাঁধনের হাত ঠিক গুঁড়ো করে দেব। অরুণিকা আরাফের কাছে এসে বলল, প্লিজ তুমি রাগ করো না আরাফ। আরাফ শান্ত কণ্ঠে বলল, তোমার আর উষ্মার বয়স আমাদের চেয়ে কম। ওর চেয়ে আমরা বেশি বুঝবো। আমরা কি করব না করব এটা আমাদের ব্যাপার। কিন্তু তুমি এই কথাগুলো আমাদের সাথে শেয়ার না করে ভুল করেছিলে। এখন থেকে আমাকে সব কথা বলবে। আমাকে না বললে তুর্যকেও বলতে পারো। আহনাফ বলল, তুর্যকে বলতে হবে কেন? আমাকেও তো বলতে পারো। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, আমি তোমাকে কিচ্ছুই বলবো না। আহনাফ অবাক হয়ে বলল, কেন? অরুণিকায় কিছু না বলায় আহনাফ রাগী কণ্ঠে বলল, এই, তুমি আমার সাথে বেয়াদবি করো কেন? সবসময় আমার সাথে বাঁকা বাঁকা কথা বলো। কারণ তুমি আমার সাথে বাঁকা বাঁকা কথা বলো, আমাকে সব সময় বকা দাও। বাসায় কি শুধু আমিই তোমাকে বকা দেই? হ্যাঁ, তুমিই দাও। ইভান আর আরাফের গুলো কি বকা লাগে না? আরাফ বকা দিতে পারবে, তুমি পারবে না। আর ইভানের সাথে আমি কথাই বলি না, ও নিজেও আমার সাথে কথা বলে না, আমাকে বিরক্ত করে না। কিন্তু তুমি সব সময় আমাকে বিরক্ত করো। অদ্ভুত মেয়ে তো। আমি তোমাকে কখন বিরক্ত করেছে? তুমি আমার কথা শোনো না। ইভান তো একবার কিছু বললেই তুমি সোজা হয়ে যাও। কারণ আমি তোমাকে ভয় পাই না, ইভানকে ভয় পাই। আহনাফ বসা থেকে উঠে অরুণিকার কাছে আসতে যাবে, তখনই ইমন তার সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাই আর ঝগড়া করিস না। আহনাফ ক্ষুব্ধ কণ্ঠে বলে, ও আমার সাথে এমন কেন করবে? অরুণিকা দৌড়ে নিজের ঘরে চলে গেল। তাহমিদ বলল, তুই ওকে একদমই বকা দিস না। দেখ, একজনকে এত মানুষ শাসন করা ভালো না।
আরাফ আর ইভান যেহেতু শাসন করছে সেহেতু আমাদের চুপ থাকা উচিত। তুইও এর মধ্যে কথা বললে ও আরও রেগে যাবে। তুর্যের সাথে কি রাগারাগি হয় না? খুব কম। আর তুর্য তোর মতো চেঁচামেচি করে না। আহনাফ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। সে পুরো দিন রুমে বসে ভাবল কিভাবে সে অরুণিকাকে সন্তুষ্ট করতে পারবে। শেষমেশ তার মাথায় একটা বুদ্ধি এলো। পরের দিন আহনাফ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অরুণিকার রুমে এসে তার পাশে বসে বলল, কি করছো? অরুণিকা মাথা ঘুরিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল, দেখছো না হোমওয়ার্ক করছি। আহনাফ মুচকি হেসে বলল, ঘুরতে যাবে? অরুণিকা অবাক হয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ বলল, চলো আজ তোমাকে বাইকে করে ঘোরাবো। অরুণিকা বসা থেকে উঠে আহনাফের কাছে এসে বলল, তুমি সত্যি আমাকে বাইরে নিয়ে যাবে? হ্যাঁ, এখন যাবে? অরুণিকা একগাল হেসে বলল, হ্যাঁ যাব। আহনাফ রুম থেকে একটা প্যাকেট এনে সেটা অরুণিকার হাতে দিয়ে বলল, এটা পরে তাড়াতাড়ি দূরে হয়ে নাও, আমি নিচে দাঁড়াচ্ছি। আহনাফ চলে যেতেই অরুণিকা প্যাকেট খুলে দেখল নীল রঙের শর্ট টপস আর হোয়াইট জিন্স। অরুণিকা তাড়াতাড়ি সেটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এক নজর দেখেই রুম থেকে বের হলো। আরাফ অরুণিকার সাথে নিচে নামলো। আহনাফ অরুণিকাকে দেখে বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে। আরাফ বলল, হ্যাঁ তাই বলছি, একটু এদিক ওদিক লক্ষ্য করে বাইক চালাইস। আহনাফ ভ্রু কুঁচকে আরাফের দিকে তাকালো। এবার আহনাফ বাইকে উঠে বসলো। অরুণিকাও তাকে শক্ত করে ধরে বসলো। আহনাফ বাইকে চাবি ঘুরিয়ে আরাফকে বলল, যাচ্ছি, বাই। অরুণিকাও হাতের ইশারায় আরাফকে বিদায় দিল। এবার অরুণিকা বলল, আহনাফ তুমিও ব্ল্যাক শার্ট পরেছো? আহনাফ হেসে বলল, হ্যাঁ, কেন ভালো লাগছে না? ম্যাচিং ম্যাচিং বা। আহনাফ হাসলো। অরুণিকা আবারও বলল, তোমার আজকে মন ভালো নাকি? আমার মন সবসময় ভালো থাকে, শুধু তুমিই বোঝো না। আচ্ছা, তবে আজকে তোমার মন ভালো আছে সেটা বোঝাই যাচ্ছে, তাই তো বিনামূল্যে ভ্রমণ করাচ্ছ। আহনাফ সাথে সাথেই ব্রেক করে বলল, আমি কখনো টাকা নিয়ে তোমাকে বাইকে উঠিয়েছে? না, কিন্তু উঠানোর সময় তো বাইকটা 100 বার ধরে বলেছ যাতে বেশি নড়াচড়া করে তোমার বাইকের কোনো ক্ষতি না করি, নখ দিয়ে সিটে কোনো আঁচড় না দেয়। আজ তো এমন জ্ঞান দিচ্ছ না, তাই বললাম। আহনাফ পেছনে ফিরে অরুণিকার নখ দেখে বলল, থাক, নখ কাটা আছে, সমস্যা নেই, এখন চুপচাপ বসে থাকো। আহনাফ আবারও বাইক চালু করলো। এবার অরুণিকা বলল, আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? চুপচাপ বসে থাকো, গেলেই দেখতে পারবে। আহনাফ অরুণিকাকে বিড়লা প্ল্যানেটেরিয়ামে নিয়ে গেল। তারপর দুজনে গ্যালারিতে বসে তারামণ্ডল দেখতে লাগলো। অরুণিকার মহাকাশ নিয়ে জানার অনেক ইচ্ছা ছিল। মাঝে মাঝে সে বিজ্ঞান পড়তে বসলে এইসব নিয়ে তাকে প্রশ্ন করে, তাই আহনাফ তাকে এখানে নিয়ে এসেছে। অরুণিকা পুরো সময়টা আহনাফের হাত ধরে বসেছিল। সেখান থেকে বের হওয়ার পর অরুণিকার চোখে মুখে আনন্দ খেলা করছে। সে আহনাফের হাত ধরে বলল, তুমি জানো আমার কত ভালো লেগেছে, মহাকাশ এত সুন্দর হয়। আহনাফ হাঁটু গেড়ে বসে বলল, চলো তুমি কারের জায়গায় নিয়ে যাবো। সে এবার অরুণিকাকে নিয়ে নিকো পার্কে গেল। সেখানে তারা অনেকগুলো রাইডে চড়ল। এরপর আহনাফ একটা হাওয়াই মিঠাই অরুণিকার দিকে এগিয়ে দিল। অরুণিকা মনোযোগ দিয়ে সেই হাওয়াই মিঠাই খাচ্ছে। এদিকে আহনাফ অরুণিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ক্লাসে কোনো ছেলে তোমাকে কিছু বললে আমাকে বলবে কিন্তু। অরুণিকা খাওয়া বাদ দিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে এত ঘোরাঘুরি এই জন্য করিয়েছে যাতে তোমাকে সব বলি। কেন, আমাকে বললে কি সমস্যা? তুমি অনেক মারপিট করো, যদি কাউকে মেরে চলে আসো। আসলে আসবো। জি না, আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আহনাফ হাসতে হাসতে বলল, বাহ, এতটুকু মেয়ের রেপুটেশন নষ্ট হয়ে যাবে? এখন বাসে চলো। আরেকটু বসে। না, আমাকে মশা কামড়াচ্ছে। অরুণিকার ছোড়াছড়িতেই আহনাফ বাধ্য হয়ে উঠল। এদিকে শতাব্দী আজ বাবার বাড়ি এসেছে। শতাব্দীকে দেখতে মহল্লার সব মেয়ে মানুষ ভিড় করেছে। মিতুবালা মেয়েকে সাজিয়ে ঘরে বসিয়ে রেখেছেন, কিন্তু শতাব্দীর কিছুই ভালো লাগছে না। শ্রীজা বোনের পাশে বসে বলল, তোমাকে এত অস্থির লাগছে কেন দিদি? আসার পর থেকেই দেখছি কেমন ছটফট করছো। কিছু না। বলো না দিদি,
কি হয়েছে? আচ্ছা, তুই আমাকে বাসা থেকে বের করতে পারবি? মানে কেন? তাহমিদের সাথে দেখা করতে যাব, ওকে ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ। দিদি, বাসায় কেউ জানলে? জানবে না, বেশিক্ষণের জন্য যাব না। সৃজা কিছু একটা ভেবে বলল, আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। সৃজা রান্নাঘরে এসে দেখলো মা ব্যস্ত। সে নিচে নেমে ডুমুরকে বলতেই ডুমুর একটা বুদ্ধি দিল। সৃজা শতাব্দীর কাছে এসে বলল, দিদি, ডুমুর তোমাকে নিয়ে যাবে। খালা বাসায় নেই, আমি মাকে বলবো তুমি ডুমুর আপুর বাসায় গেছো। কিছুক্ষণ পর ডুমুর তাদের বাসায় এসে তাকে নিয়ে গেল। শতাব্দী মাথায় বড় একটা ওড়না ঝাঁপিয়ে মহল্লার সামনে থেকে একটা রিক্সা নিয়ে তাহমিদের বাসায় গেল। গিয়ে দেখলো ঘরে তালা দেয়া। দারোয়ানকে জিজ্ঞাসা করতে বলল তারা 2 দিন আগেই বাসা পরিবর্তন করে ফেলেছে। কোথায় গিয়েছে সেটা জানে না। শতাব্দী উপায় না দেখে তাহমিদের পুরনো রেস্টুরেন্টে গেল। তবে এবার ভাগ্য তাকে ফিরিয়ে দেয়নি। রেস্টুরেন্টের সামনে গিয়ে সে তাহমিদকে দেখতে পেল, কিন্তু কোনোভাবেই আর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। কিছুক্ষণ সে দূর থেকেই তাহমিদকে দেখে চলে এলো। বাসায় এসে সোজা রুমে ঢুকে অনেকক্ষণ কাঁদল। সে এই মুহূর্তে দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে। বিরাজ বিয়ের 1 সপ্তাহ পর ক্যাম্পে চলে গেছে। শ্বশুরবাড়ির কেউই তার সাথে ভালোভাবে কথা বলে না। সারাদিন একটা রুমে বসেই তার সময় কাটে। আর এই একাকিত্বটা তাকে কোনোভাবেই তাহমিদকে ভুলতে দিচ্ছে না। জীবনটা তার কাছে কাঁচের চুড়ির মতো হয়ে গেছে। জোড়া থাকলে সুর সৃষ্টি করে, একা থাকলে নিস্তব্ধতা দিয়ে যায়। এই সময়ে তাহমিদকে ভুলে থাকার তার একমাত্র উপায় ছিল বিরাজের সঙ্গ। কিন্তু মানুষটাও কেমন নির্জীব, মনে হয় তার গলায় জোর করে শতাব্দীকে বেঁধে দেওয়া হয়েছে। এই জোড়াজোড়ির সংসারে কার গলায় কি বিঁধেছে তার হিসেব রাখার সময় এই সমাজের নেই। মা বলেছে মেয়েদের মানিয়ে নিতে হয়, স্বামীর মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠতে হয়। কি হাস্যকর জীবন না! যেখানে সে অতীতটাকেই ভুলতে পারছে না, সেখানে মরিয়া হয়ে সে কিভাবে বিরাজের মনে জায়গা পাবে? তুর্য চুপচাপ খোলা বারান্দায় বসে আছে। তারা অনেকদিন ধরেই চট্টগ্রামে আছে, তাই একটা বাড়ি ভাড়া নিয়ে ফেলেছে। বাড়িটা ডুপ্লেক্স, আর প্রতিটা রুমই অনেক বড়। সামনে বাগানও আছে। 1 মাসের জন্য 25,000 টাকা দিতে হবে। যদিও অনেক পুরনো বাড়ি, কিন্তু হোটেলে তাদের অনেক অসুবিধা হচ্ছিল। তার চেয়ে তাদের এই বাড়িটাই অনেক ভালো মনে হয়েছে। এদিকে ইভান তুর্যের কাঁধে হাত রাখতে সে পাশে ফিরে তাকালো। ইভান বলল, মনে হচ্ছে মন খারাপ। তুর্য মাথা নেড়ে বলল, না, কিন্তু চিন্তায় আছি। কি বিষয় নিয়ে? উপমাকে নিয়ে। ও হ্যাঁ, ওই দিন কি কিছু হয়েছিল? মেয়েটার সাথে তোকে আর কথা বলতে দেখছি না। তুর্য মলিন মুখে বলল, মেয়েটা আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ইভান বুকে হাত গুজে চেয়ারে আরাম করে বসে বলল, তোর কি মনে হয় পৃথিবীর সব বান্দাই তোর মতো ভণ্ড? ইভান, তুই আমাকে ভণ্ড বলছিস? হ্যাঁ, একমাত্র তুই মিথ্যা ভালোবাসার অভিনয় করিস, বাকিরা না। আজ পর্যন্ত কয়টা প্রেম করেছিস, হিসাব আছে? আমি একটাও প্রেম করিনি। বলতে পারিস অনেক মেয়ের সাথে আমি কথাবার্তা বলেছি, আর কথাবার্তা বলার পর ওরা দুর্বল হয়ে পড়লে আমার তো কিছু করার নেই। আর ওরা তোর জন্য যা করতো, এগুলো শুধু দুর্বল হওয়া ছিল না, এটা মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়া ছিল। ওটা একটা অসুস্থতা, কোনো দুর্বলতা না। আর তুই তাদের অসুস্থ করে দিয়েছিস। এবার তুর্য বলল, হ্যাঁ, আর এই অসুস্থতার জন্য তারা বড়জোর আমার পেছনে কয়েকদিন ঘুরঘুর করতো, পরে আবার ঠিক হয়ে যেত। তুই যাই বল, আমি কিন্তু ওদের অনেক সাহায্য করেছিলাম। কোন দিক দিয়ে? আরে, আমার প্রেমে পড়েই তো ওরা মানসিকভাবে শক্ত হয়েছিল। একটা ধাক্কা না খেলে মেয়েরা শক্ত হয় না। দুর্বল মনের মেয়েরা সংসারও করতে পারে না। আর তুই যেভাবে বলছিস মনে হচ্ছে কেউ আত্মহত্যা করতে গিয়েছিল। আমি তো কাউকে ভালোবাসি বলিনি। তুই নিজেই তোর দেওয়া মেসেজগুলো একবার পড়ে দেখ। সবসময় ভালোবাসি বলতে হয় না। তোর কথাগুলো একটা মেয়েকে মানসিকভাবে আকর্ষণ করে ফেলে। তুর্য কাতর কণ্ঠে বলল, ভাই, আর কখনোই এমন করব না। এবারের মতো আমাকে বাঁচা। কি হয়েছে আবার? উপমার ভাই আমার সাথে কথা বলেছে। ইভান একটু নড়ে চড়ে বসলো। তুর্য মলিন মুখে বলল, দেখা করতে বলেছে। আমাকে যদি গণপিটুনি দেয়? ইভান বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আমাকে কেন বলছিস সেসব? আমি কি করব এখানে? আমার সাথে যাবি।
আর বলবি যে আমি রিকি না, বলবি আমার মাথায় সমস্যা আছে, বলে দিস আমার ভুলে যাওয়ার রোগ আছে। তুই কি আমাকে তোর মতো গাধা মনে করেছিস? আমি বলবো আর সে বিশ্বাস করবে? বাহ। ইভান চলে যেতেই তুর্য উঠে বাইরে চলে গেল আর আহনাফকে ফোন করে পরামর্শ চাইল। আহনাফ পরামর্শ দেওয়ার পরিবর্তে বলল, তোকে গণপিটুনি দেওয়ার সময় ইভানকে বলিস ভিডিও করতে, আমরা লাইভ দেখতে চাই। পরের দিন ইভানের জোড়াজোড়িতে তুর্য আদিলের সাথে সেই জায়গায় দেখা করার সিদ্ধান্ত নিল যেখানে উপমার সাথে দেখা হয়েছিল। আর দেখা করতে না চাইলে রিকির জন্য এটা অসম্মানজনক হবে। তুর্য যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে এই বিষয়টা এড়িয়ে যেতে পারত, কিন্তু সমস্যা হলো সেই রিকি, আর এটা এখন উপমা জানে। তাই নিজের সম্মান রক্ষার্থে তুর্য ইভানকে নিয়ে রিকশায় উঠে পড়ল। অর্ধেক রাস্তা যাওয়ার পর হঠাৎ পেছন থেকে একটা বাইকের সাথে ধাক্কা লাগায় ইভান আর তুর্য দুজনেই ধপ করে রিকশা থেকে নিচে পড়ে গেল। তুর্য ওরকম ব্যথা না পেলেও ইভানের অনেকখানি ছেড়ে গিয়েছিল। ইভান হাত ধরে বসে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। তখনই একটা হেলমেট পরা মেয়ে তার দিকে এগিয়ে এসে বলল, সরি সরি সরি, কিছু বদমাশ লোক আমার পিছু করছিল। ওদের থেকে নিজেকে বাঁচানোর জন্যই তাড়াহুড়ো করতে গিয়ে আপনার রিক্সা উল্টে দিয়েছি। ইভান মাথা তুলে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা বলল, আরে আপনি সেই দিনের সেই লোকটা না? তুর্য ইভানকে ধরে বসালো। মেয়েটা তার হেলমেট খুলে বলল, আমি আপনাকে রিক্সাওয়ালা মামা ভেবেছিলাম। এই বলে মেয়েটা রিক্সাওয়ালা মামার হাতে কিছু টাকা দিয়ে বলল, আমাকে মাফ করবেন মামা, আমি বুঝতেই পারিনি। মেয়েটাকে এত বিনয়ের সাথে অপরাধ স্বীকার করতে দেখে রিক্সাওয়ালা মামা বললেন, সমস্যা নাই আপা, আপনি ঠিক আছেন? ইভান দাঁত কিরমিরিয়ে বলল, জি না, আমি ঠিক নেই। ইভান তুর্যের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো আর মেয়েটার দিকে আঙুল তাক করে তুর্যকে বলল, এই মহিলাটা যেখানে যায় ঝামেলা করে, ওই দিনও একটা ঝামেলা বাঁধিয়েছিল। মেয়েটা তেড়ে এসে বলল, কি বলেন? আমি মহিলা? আপনার কি আমাকে মহিলা মনে হয়? ইভান তার ছেলে সুরে বলল, তাহলে কি আপনি পুরুষ? ও আচ্ছা, মেয়ে সেজে ঘুরছেন। সানায়া রাগী স্বরে বলল, আই এম সানায়া, আর আমি একজন মেয়ে, মহিলা না। তুর্য সানায়ার কথায় সম্মতি দিয়ে ইভানকে বলল, হ্যাঁ মেয়েই তো, তোর মহিলা বলা উচিত হয়নি, এত বয়সও তো হয়নি। ইভান রাগী দৃষ্টিতে তুর্যর দিকে তাকাতেই তুর্য সানায়াকে উদ্দেশ্য করে বলল, আর আপনি যে আমার বন্ধুকে লোক বললেন? রিক্সাওয়ালা মামা বললেন, ভাইজান আপনারা ওঠেন, যাবেন না? তুর্য ইভানকে রিকশায় উঠিয়ে দিল। রিকশার পেছনের অংশটা বেঁকে গেলেও রিকশাটা এখনো চলার মতো উপযুক্ত। তুর্য আর ইভান বসতেই সানায়া বলল, আপনার বাইকটা কে উঠাবে? তুর্য আবারও রিকশা থেকে নামতে যাবে, তখন ইভান বলল, মামা রিক্সা টানেন, এত ঝামেলা ভালো লাগে না। রিকশা চলা শুরু করতেই সানায়া হাঁ করে রিকশায় যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের বাইক উঠাতে যাবে, ততক্ষণে তার বডিগার্ডদের গাড়ি চলে এলো। তারা এসেই বাকিটা উঠিয়ে বলল, ম্যাম আপনি ঠিক আছেন? সানায়া দাঁতে দাঁত চেপে বলল, না, কিভাবে ঠিক থাকবো? তোমরাই যেখানে আমার পিছুই ছাড়ছো না। মন্ত্রী সাহেব আপনার সাথে থাকতে বলেছেন। সানায়া বিড়বিড় করতে করতে গাড়িতে উঠে বসে তার বাইকের চাবিটা গার্ডকে দিয়ে বলল, স্কুটিটা গ্যারেজে নিয়ে যাও, সমস্যা থাকলে ঠিক করিয়ে বাসায় দিয়ে আসবে। ওকে ম্যাম। এদিকে আজ দুপুরে মাউসিয়াত ইমনকে তার বাসায় নিয়ে এলো। মাউসিয়াত ইমনকে রুমে বসিয়ে দিয়ে বলল, আজকে আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। ইমন মুচকে হেসে মাউসিয়াতের হাতে হাত রাখলো। মাউসিয়াত বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ইমন মাউসিয়াতের রুমে এদিক থেকে ওই দিক হাঁটছে। তখনই সে পেছনে ফিরে একজন মহিলাকে দেখে থমকে গেল। ইমন তার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মহিলাটি একটা কাপড় দিয়ে মাউসিয়াতের চেয়ার টেবিল মুছছিল। সেই মহিলাটির দিকে আগাতেই মাউসিয়াত এসে বলল, চলো ফ্রেশ হয়ে খেতে আসো। ইমন বেশিক্ষণ না ভেবে ফ্রেশ হয়ে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর ইমন আর মাউসিয়াত এক রুমে বসে গল্প করছিল। মাউসিয়াত দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তখন ইমন উঠে দরজার কাছে এসে দাঁড়ালো। মাউসিয়াত অবাক হয়ে বলল, দরজায় কি দেখছো? ইমন মাউসিয়াতের পাশে বসে ধীর কণ্ঠে বলল, এই মহিলাটাকে? মাউসিয়াত ভ্রুকুঁচকে বলল, কার কথা বলছো? এই যে একটু আগে রুমে এলো। ও উনি? উনি তো রাহেলা খানা, উনি আমাদের বাসায় কাজ করেন। কখন থেকে? 3.5 বছর হচ্ছে। ও,
ওনার কথা কেন জিজ্ঞেস করছো? এমনিতেই। এমন অজানা ভাবনাতেই ডুবে গেল। এদিকে তুর্য আর ইভান আদিলের সামনে বসে আছে। আদিল তুর্যকে ভালোভাবে দেখে বলল, উপমা আমার একমাত্র বোন। ছোটবেলা থেকে ওর সব আবদার আমি আর বাবা পূরণ করেছি। ওকে কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে। যা বুঝলাম তুমি ওকে ইগনোর করছো। ইভান তুর্যকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল, এমন কিছুই না, ও একটু অসুস্থ ছিল, তাই হয়তো। আদিল ইভানকে থামিয়ে দিয়ে বলল, আমি নিজেও একজন পুরুষ। আমি বুঝি পুরুষ মানুষের অবহেলা আর অজুহাত। ও যদি অসুস্থ থাকতো তাহলে অন্তত উপমাকে জানাতে পারতো। তুর্য প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলেন? আমি তোমাকে জোর করতে আসিনি, শুধু বলতে এসেছি অনেক বছর ধরে উপমা রিকির পেছনের সময় নষ্ট করে গেছে। বাসার সবাই এটা জানে, আর সবার কাছে এটা অস্বাভাবিক ছিল না, কারণ তুমি একজন স্টার। স্বাভাবিকভাবেই একজন গায়কের ভক্ত থাকবে, কিন্তু তোমার সাথে কথাবার্তা না হলে জিনিসটা স্বাভাবিকই থাকতো। এখন তুমি উপমার সাথে কথা বলছো, ও এটাকে ভালোবাসা ভেবে অনেক আশা করেছিল, কিন্তু দিন শেষে ওর আশা, ওর অনুভূতি সব মিথ্যা হয়ে গেল। যদিও আমি ওর ফোন নিয়ে ফেলেছি, দেখলাম তোমাকে অনেক উল্টাপাল্টা মেসেজ দিয়েছে, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলছে ওর কাছে ফিরে আসতে, ও তোমাকে অনেক ভালোবাসে, ব্লা ব্লা ব্লা। শোনো, ও এসব আবেগের বশে লিখে ফেলেছে, হয়তো নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। রাখবেই বা কিভাবে, যাকে সে অনেক বছর ধরে দেখার আশায় ছিল, যাকে সে না দেখে ভালোবাসতো, তাকে দেখে ফেলার পর ভালোবাসা পাওয়ার লোভটা একদম স্বাভাবিক। আমি তোমাকে শুধু এতটুকুই বলবো, উপমাকে সুন্দর করে বুঝিয়ে বলো তুমি কেন অবহেলা করছো। ওকে এটা বুঝতে দিও না যে তুমি একজন স্টার। তুমি ওকে চাও না, তুমি শুধুমাত্র ওকে স্বাভাবিক করতে পারবে। এভাবে অবহেলা করলে তুমি উপমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছ। ওকে শক্ত করার জন্য তোমার ওকে বোঝাতে হবে, ওকে তোমার সমস্যা বানিও না। আদিলের কথাগুলো শুনেই তুর্যের ভেতর অনুশোচনা কাজ করতে লাগলো। সে হুট করে বলল, আমি উপমাকে বিয়ে করতে চাই। তুর্যের কথা শুনে আদিলের চেয়ে বেশি ইভানই অবাক হলো। তুর্য আবারও বলল, আমি উপমাকে বিয়ে করব, যদি আপনাদের আপত্তি না থাকে। কোনো চিন্তা ভাবনা ছাড়া তুই একথা কিভাবে বললি? তুই কি জানিস তুই কি বলছিস? তুর্য ইভানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সামনে এগাতে লাগলো। ইভান আবারও এসে জেরা করতেই তুর্য বলল, আমি এখন উপমাকে বিয়ে না করলে সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে হবে। তার চেয়ে ভালো বিয়ে করে সব সমস্যা মিটিয়ে ফেলি। তুই উপমাকে ভালোবাসিস না, তারপরে ওকে বিয়ে করবি? ভালো তো আমি কাউকেই বাসি না, এখন অন্তত যে আমাকে ভালোবাসে তাকে তো বিয়েটা করা উচিত, তাই না? কি বলছিস এসব? তুর্য দেখ, চিন্তা ভাবনা করে কথা বল। তোর ভুলভাল সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের সবাইকে সমস্যায় ফেলবে। তুর্য কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে লাগলো। সারাদিন শহরের অলিগলি হেঁটে সে উপমাকে নিয়েই ভাবতে লাগলো। উপমার সাথে অনলাইনে কাটানো মুহূর্তগুলো মনে করে তাকে ভালোবাসার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সে উপমাকে অনুভব করতে পারছে না। এখন তার মধ্যে অনুভূতির অভাব আছে নাকি উপমায় তাকে সেই ভালোবাসাটা দিতে পারেনি, এটা নিয়েই তুর্য দ্বিধায় আছে। কিন্তু এই মুহূর্তে পিছু হতে যাওয়া মানেই তার সম্মান নষ্ট হওয়া। এদিকে আদিল বাসায় এসে পুরো দিন উপমাকে পর্যবেক্ষণ করলো আর বুঝলো এই মুহূর্তে তার বোনকে ভালো করার একমাত্র উপায় রিকিকে উপমার সামনে নিয়ে আসা। তাই সে দেরি না করে বাবাকে ফোন করে সব ঘটনা খুলে বলল। করিম সিদ্দিক ব্যস্ত কণ্ঠে বললেন, আর আমি উপমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেব, এটা তুই কিভাবে ভাবলি? তোমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে, তুমি এসে বরং সামলাও। কিছু হলে আমাকে আর মাকে দোষারোপ করতে পারবে না কিন্তু। আমি কিসের অভাবে রেখেছি তোদের? বিদেশে বসেও আমাকে শান্তি দিলে না তোরা দুই ভাই বোন। তোর মা কি করেছিল এতদিন? মেয়েকে তো চোখে চোখেই রাখতে পারলো না। বাবা প্লিজ, এসব বলে তুমি মা আর তোমার মধ্যে ঝামেলা করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার দেশে আসতে সময় লাগবে। আগে ছুটি নিতে হবে অফিস থেকে, এরপর টিকিট করতে হবে, তারপরে আসতে পারবো। এমনি বললে আসা যায় নাকি? করিম সিদ্দিক রাগ করে ফোন রেখে দিলেন। মিসেস জুলেখা সব জানার পর উপমাকে মারতে চাইলেন, কিন্তু আদিলই মাকে আটকিয়েছে। এদিকে উপমাও মনে মনে অনেক খুশি। ভাইয়ের মুখ থেকে শুনেছে রিকি তাকে বিয়ে করতে চায়, এতটুকু শুনে সে কিছুটা স্বাভাবিক হলো। আর মায়ের বকুনি খেয়েও সে আনমনে হাসছিল। আদিল বোনের চোখ দেখে বুঝলো উপমার ভালো থাকা রিকির মাঝেই আছে। সে নিজেও একজনকে ভালোবাসে, তাই বুঝে ভালোবাসা মানুষকে কতটা উন্মাদ করে দেয়। এখন সে তুর্য ওরফে রিকির সব তথ্য বের করে তবেই আঁকাবে।
কয়েক সপ্তাহের মধ্যে আদিল অনেক ঘাটাঘাটি করে। শুধু এতটুকুই জানলো তুর্যের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, সবাই দুর্ঘটনায় মারা গেছে। কেমন দুর্ঘটনায় মারা গেছে এটা এখনও বের করতে পারেনি। আদিল আরও জেনেছে তুর্যের পরিবার তার বন্ধুদের নিয়ে, আর বিয়ে হলে উপমাকেও তাদের সাথে এক ঘরে থাকতে হবে, যেটা আদিলের পছন্দ হয়নি। তুর্য বর্তমানে কলকাতায় আছে, তাই এখন বিয়ে হলে উপমাকে সে কলকাতায় নিয়ে যাবে, যেটা করিম সিদ্দিক কখনোই মেনে নেবেন না। পড়াশোনার দিক থেকে চিন্তা করলে তুর্যের অনার্স শেষ, সে সবেমাত্র মাস্টার্সে ভর্তি হয়েছে। পড়াশোনায় তেমন ভালোও নয়, তাই বাংলাদেশে চাকরির প্রতিযোগিতায় তুর্য পাশ করবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। এতটুকুই তুর্যের পরিচয়। তবে রিকি সম্পর্কে তথ্য নিতে গিয়ে আদিল এই পাত্রকে ফেলে দেওয়ার মতো ভাবল না, কারণ রিকি নিজেকে প্রকাশ না করেই যেভাবে খ্যাতি পেয়েছে, প্রকাশ করলে হয়তো সে আরও উপরে যেতে পারত। তবে নিজস্ব ব্র্যান্ড আছে, সে নিজের অ্যালবাম বের করে লক্ষ টাকা আয় করতে পারছে। মাঝে মাঝে কলকাতার বিভিন্ন সিনেমায় সে গান করে, তবে সেখানে তার বেশি পরিচিতি নেই। তুর্যের সব কিছু জানার পর করিম সিদ্দিক দেশে আসার সিদ্ধান্ত বাদ দিলেন, কারণ তিনি একমাত্র মেয়েকে এভাবে এত দূরে পাঠাবেন না। কিন্তু উপমার বাবার না শুনেই পাগলের মতো কান্নাকাটি করতে লাগলো। মিসেস জুলেখা মেয়ের অবস্থা দেখে পাথরের মতো বসে আছেন। একটা মাত্র মেয়েকে কিভাবে কলকাতায় থাকা একটা ছেলের সাথে বিয়ে দেবেন, যেখানে ছেলের কোনো বাবা মা নেই, কোনো অভিভাবক নেই, থাকে বন্ধুদের সাথে? এভাবে তো মেয়ে দেওয়া সম্ভব না। কিন্তু মিসেস জুলেখা আর আদিল এই কথা কোনোভাবেই উপমাকে বোঝাতে পারল না। এদিকে ইভানের ক্লাস শুরু হয়ে যাওয়ায় সে আর বাংলাদেশে থাকতে চাইছে না, আর তুর্যের সিদ্ধান্তেও তার পুরোপুরি বিশ্বাস না থাকায় সে এখনও বাকিদের এই ব্যাপারে কিছুই জানায়নি। অন্যদিকে উপমার জোরাজুরিতে করিম সিদ্দিক তার অফিস থেকে ছুটি নিয়ে টিকিট কাটলেন। পরের সপ্তাহে তিনি দেশে আসবেন। বাবা দেশে আসার খবর শুনে আদিল আবারও তুর্যের সাথে দেখা করলো। এবারও তুর্য বিয়ের সিদ্ধান্তে অটল থাকায় আদিল এই সম্পর্ক আগানোর জন্য তুর্য ওকে বাবা মার সাথে দেখা করার প্রস্তাব দিল। এদিকে এসব দেখে ইভানও বুঝে গেল তুর্য আর বোঝাবুঝির পর্যায়ে নেই, তাই সে তুর্যের সাথে আর কথা না বলে সরাসরি আরাফকে বিষয়টা জানালো। তুর্য বিয়ে করতে চাইছে, এটা আরাফ আর তাহমিদ কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু ইমন খবরটা শুনেই খুবই খুশি হলো আর বলল, শেষমেশ তুর্য বিয়ে করে আমাদের উদ্ধার করেছে। ইমনের কথা শুনে আহনাফ মনে মনে বলল, আমাদের না, আমাকে বিশেষভাবে উদ্ধার করছে। আহনাফ সাথে সাথে তুর্যকে ফোন করে বলল, তুই বিয়ে করছিস, এটা শুনে আমার অনেক ভালো লাগছে। তুর্য চিন্তিত কণ্ঠে বলল, আমি কি ঠিক করেছি আহনাফ? অবশ্যই, এটাই তো বিয়ে করার বয়স। এরপর আহনাফ বসে বসে গুগল ঘেঁটে বিয়ে করার ধর্মীয়, শারীরিক আর মানসিক সুবিধাগুলো বের করে তুর্যকে পাঠাতে লাগলো। এসব দেখে তুর্য কিছুক্ষণের জন্য নিজের সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত হলেও পরক্ষণেই তাহমিদ আর আরাফ তাকে ফোন করে বলতে লাগলো বিয়ে কোনো ছেলে খেলা না। এই পরিস্থিতি বিয়ে করে সে উপমাকে কোথায় রাখবে? আর যেখানে সে উপমাকে ভালোই বাসে না, সেখানে কোন যুক্তিতে সে উপমাকে বিয়ে করবে? এইসব কথায় তুর্য আরও দ্বিধায় পড়ে গেল। এদিকে আহনাফ অরুণিকার ঘরে এসে বলল, একটা খুশির সংবাদ আছে। অরুণিকা ভ্রকুচকে বলল, কি সংবাদ? আরে ভাবি আসবে। অরুণিকা পড়ার টেবিল ছেড়ে উঠে বলল, সতু আপুর তো বিয়ে হয়ে গেছে। তাহমিদের না। অরুণিকা খুশি হয়ে বলল, মাউসিয়াত আপু আর ইমনের বিয়ে? আরে না। অরুণিকা কিছুক্ষণ ভেবে অবাক হয়ে বলল, আরাফ বিয়ে করবে? আরাফ না, ভেবে দেখো। অরুণিকা বিছানায় ধপ করে বসে বলল, তাহলে তুমিই করবে আর কি? আহনাফ ভ্রকুচকে বলল, আমি করব মানে? আমি ছাড়া কি বাসার কেউ নেই? হ্যাঁ তুমিই আছো, বাকিরা তো করবে না। আমি বলেছি ঘরে ভাবি আসবে, তোমার বোঝানো উচিত ছিল। অরুণিকা আহনাফকে থামিয়ে দিয়ে বলল, তোমার বউ আমার ভাবিই হবে। আমার বউ তোমার ভাবি হবে, আমার তো ভাবি হবে না। তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছো? সোজাসুজি বলে দাও কে বিয়ে করেছে। তুর্য বিয়ে করছে। অরুণিকা অবাক হয়ে বলল, রকস্টার? আহনাফ মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ রকস্টার। অরুণিকা মুখ ফুলিয়ে বলল, ও তো আমাকে বলেছে ও বিয়ে করবে না। আহনাফ সাথে সাথে ভ্রকুচকে বলল, কেন? ও বিয়ে করুক, তোমার কে? ও আমাকে বলেছে করবে না। এখন তো করছে।
অরুণিকা আহনাফকে সরিয়ে দিয়েই আরাফকে এসে জিজ্ঞেস করতেই আরাফও হ্যাঁ বলল। তখন অরুণিকা মুখ ফুলিয়ে বলল, ও আমাকে বলেছে ও বিয়ে করবে না, ও বিয়ে করলে আমি ওর সাথে কথাই বলবো না। আহনাফ রাগী কণ্ঠে বলল, ও বিয়ে করলে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? তোমাকে কেন বলবো? দেখো ওরু, ও বিয়ে করবে মানে করবে। না, ও বিয়ে করবে না।